দর্শক, সাফল্যই নাকি পাল্টে দেয় মানুষকে, সাফল্যই নাকি স্বপ্ন দেখায় এবং সাফল্য নাকি কাজ করে ম্যাজিকের মতো সব জায়গায়। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ক্রীড়া আকাশে এখন সেই সময়টা কি অতিবাহিত হচ্ছে? আমরা সবখানেই পরিবর্তন দেখতে পাচ্ছি এবং ঠিক একই সময়ে বাংলাদেশ বড় দুটি সাফল্য বয়ে এনেছে। এই সাফল্য অর্জনের মুহূর্তে আমাদের সাথে পেয়েছি ক্রীড়া উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে স্বাগত জানাই চ্যানেল আইয়ের এই অনুষ্ঠানে। যদি বলবেন, আমরা এমন একটা সময় কথা বলছি, ঠিক 1 মাস পূর্তি হয়েছে যে এই পরিবর্তনের কথা আমরা বলছি। যদি বলি ক্রীড়াঙ্গনের ভাষায়, যে এই একটা মাস কিভাবে গেল আপনাদের, কতটা চ্যালেঞ্জিং ছিল? আমাদের যে প্রথম মাসটা সেটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। দীর্ঘ 16 বছরে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, বিভিন্ন দাবি, বিভিন্ন বৈষম্য, সব কিছু নিয়েই সবাই আন্দোলন করেছেন এবং আমাদের কাছে এই প্রত্যাশাটা রেখেছেন এবং একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে দেশে এবং সবাই তাদের দাবি দাওয়া নিয়ে আসছেন। তো সেটা নিয়ে মোটামুটি একটা চ্যালেঞ্জিং সময় আমাদের গিয়েছে, কিন্তু দেশের মানুষও আমাদেরকে সময় দিতে চান, তারাও ধৈর্য ধরতে চান। অনেক সমস্যা আছে, আসলে সর্বাঙ্গেই সমস্যা। তো আমরা সেগুলো ধীরে ধীরে সমাধানের দিকে এগিয়ে যাচ্ছি এবং যেই বৈষম্যের শিকার হয়ে আসছে মানুষ দীর্ঘদিন ধরে, যেই কথা বলার স্বাধীনতা মানুষের মধ্যে নেই, সেই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ পেয়েছি এবং অন্তত এই বাক স্বাধীনতাটা ফিরে পেয়ে দেশের মানুষ খুশি আছে বলে আমরা মনে করি। তবে চ্যালেঞ্জ আছে এবং চ্যালেঞ্জ সামনেও থাকবে। আমরা আশা করি মানুষের সাপোর্ট এবং যেই জনমত আছে তার ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারবো। আমি যেটা শুরুতেই বললাম যে আপনাদের সাফল্য দিয়ে আপনাদের যাত্রাটা শুরু হয়েছে, একই সঙ্গে ফুটবল এবং ক্রিকেটে দুটি বড় সাফল্য এসেছে। এটা কি সরকারের জন্য একটা ইতিবাচক শুরু, বা সেটাকে আপনারা কিভাবে? আসলে আমরা পরিবর্তনটা করতে চাই কাঠামোগত জায়গায়। এক্সিস্টিং সিচুয়েশনে আমরা দুইটা বড় সাফল্য পেয়েছি, এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের এবং এটা দেশের মানুষের জন্য একটা ইতিবাচক মনোভাব তৈরিতে সহযোগিতা করেছে। কিন্তু আমরা এই সাফল্যটা যাতে স্থায়ীভাবে আসে এবং আমরা যাতে একটা সাস্টেইনেবল জায়গায় পৌঁছাতে পারি ক্রীড়াক্ষেত্রকে, সেজন্য কাজ করে যাচ্ছি। কাঠামোগত পরিবর্তনটা মূলত আমাদের মূল উদ্দেশ্য। শর্ট টার্ম সাফল্য ব্যর্থতা এটা চলতে থাকবে, কিন্তু কাঠামোগত পরিবর্তন যদি আমরা করতে পারি ক্রীড়াক্ষেত্রে, তাহলে আমরা মনে করি লং টার্মে গিয়ে এটা আমাদের জন্য সুফল বয়ে আনবে এবং বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যদি জানতে চাই যে আপনারা সংস্কারের কথা বলছেন, ক্রীড়াঙ্গনের সংস্কারটা স্পেসিফিক কিভাবে চিন্তা করেছেন বা কিভাবে সেটি হবে? ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রতিটা সেক্টরের মতোই ক্রীড়াঙ্গনটাও কলুষিত এবং দুর্নীতিতে জর্জরিত ছিল এবং এখানে এক ধরনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। প্রতিটা ফেডারেশনেই কিছু কিছু ফেডারেশনে আমি দেখলাম যে প্রায় 38 বছর 40 বছর ধরে একজন সভাপতি হিসেবে বসে আছে এবং সেখানে কোনো প্রকার কার্যক্রম হচ্ছে না। এবং আমাদের জেলা টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে আমি দেখলাম যে কোনো কোনো জেলায় 8 বছর 10 বছর ধরে কোনো টুর্নামেন্ট হচ্ছে না এবং আমাদের বিভাগীয় জেলা এবং উপজেলা ক্রীড়া পরিষদগুলো সক্রিয় ছিল না এবং রাজনৈতিক ব্যক্তিদের আধিক্যের কারণে সেই ক্রীড়া পরিষদগুলো অনেকটা পলিটিক্যাল পার্টি অফিসে পরিণত হয়েছিল। তো এই সমস্যাগুলোর সমাধানে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি। আপনারা জানেন যে আমরা সারা দেশের সবগুলো ক্রীড়া পরিষদ ভেঙে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং সেটা আবার রিস্ট্রাকচার করার জন্য আমরা একটা রূপরেখা দিয়েছি। সেই রূপরেখার ভিত্তিতে সবগুলো ক্রীড়া পরিষদ আবার পুনর্গঠন করা হবে এবং তারা যাতে সক্রিয়ভাবে কাজ করে তাদেরকে সেই জায়গা থেকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এখানে ক্রীড়াঙ্গনে একটা বড় সমস্যা ছিল, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। এই অ্যাকাউন্টেবিলিটি ফিরিয়ে আনা হবে যাতে করে সবাই তার কাজের জন্য জবাবদিহির আওতায় থাকে। একই সাথে ফেডারেশনগুলোতে পরিবর্তন আনার জন্য ইতিমধ্যেই বিসিবিতে পরিবর্তন শুরু হয়েছে, আপনারা দেখেছেন। এর বাইরেও বাকি ফেডারেশনগুলোতে পরিবর্তন আনার জন্য আমরা এনএসসি থেকে একটা সার্চ কমিটি করেছি। সেই সার্চ কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এবং তার ভিত্তিতে প্রত্যেকটি ফেডারেশনেই যেখানে ইতিবাচক পরিবর্তন প্রয়োজন এবং আমাদের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নেতৃস্থানীয় পর্যায়ে এনে সেই ফেডারেশনগুলোকে রান করার ব্যাপারে সেই সার্চ কমিটি একটা প্রস্তাবনা দিবে। তার ভিত্তিতে সরকারের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব। আপনারা সব জায়গায় বলছেন যে দুর্নীতিকে জিরো টলারেন্স। সেক্ষেত্রে স্পোর্টসের দুর্নীতি নিয়ে আপনারা কতটুকু কাজ করছেন এবং সেটা কি মানে আগের দুর্নীতি খুঁজবেন আপনারা, নাকি নতুন করে দুর্নীতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখছেন? প্রথম প্রায়োরিটি তো হচ্ছে নতুন করে যাতে দুর্নীতি না হয় সেটার দিকে চোখ রাখা। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা কিছু কাজ করেছি। যেমন এখানে একটা দীর্ঘদিনের প্র্যাকটিস যে
কোনো দল দেশের বাইরে খেলতে গেলে তাদের সাথে অপ্রয়োজনীয় লোকজনকে নিয়ে যাওয়া, আমরা সেটা বন্ধে ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছি এবং এর বাইরেও মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে কোথায় কোথায় দুর্নীতিগুলো হতো সেই জায়গাগুলো খুঁজে দেখা হচ্ছে এবং সেখানে যাতে এখন আর কোনো দুর্নীতি না হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং একই সাথে ইতিপূর্বে যে দুর্নীতি হয়েছে সেগুলোর বিষয়েও আমরা তদন্ত করব, তদন্তপূর্বক আমরা ব্যবস্থা নিব। ইতিমধ্যেই বিসিবি কাজ শুরু করেছে এ বিষয়ে এবং বাকি ফেডারেশনগুলোতেও নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে ইতিপূর্বে দুর্নীতিগুলো খতিয়ে দেখা এবং যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম আমরা যাব। আপনি দায়িত্ব পাওয়ার প্রথম দিনই একটা শব্দ বলেছিলেন যে নারী বিশ্বকাপ বাংলাদেশে থাকবে, সেটা যেহেতু সরে গিয়েছে, এটা কোনো কারণে এটা ইমেজ সংকট কিছুটা হলো কিনা বা এই ইমেজ সংকট থেকে বেরিয়ে আসার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? না, আমাদের বর্তমান বাস্তবতা আসলে সবারই জানা। বাংলাদেশে একটা বিশ্বকাপের মতো ইভেন্ট আয়োজন করার ক্ষেত্রে শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রি, ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি কনসার্ন না, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে। মানে দিস ইজ এ স্টেট ডিসিশন। তো স্টেটের জায়গা থেকে মনে হয়েছে যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আনরেস্ট চলছে এবং যেহেতু একটি ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করে আমরা দায়িত্ব পেয়েছি, তাদের অংশীজনরাও সমাজের বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে। তো একটা দুর্ঘটনা যদি ঘটে, আমাদের অতিথিদের সাথে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে, সেটার জন্য বাংলাদেশের একটা লং টার্ম ইমেজ সংকটে পড়ার একটা সম্ভাবনা, জোর সম্ভাবনা ছিল। যে কারণে আমরা হোস্টিং রাইটস বাংলাদেশের কাছে রেখে সংযুক্ত আরব আমিরাতে ভেন্যু করার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আমাদের এটাতে বিশেষ ইমেজ সংকট হয়নি, কারণ এরপরে আমরা দুইটা বড় অর্জন আমাদের হয়েছে এবং আমরা মনে করি যে আমাদের নারী ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য যেই ওয়ার্ল্ড কাপ সেখানে ভালো পারফরমেন্স করবে। আপনি উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সর্বকনিষ্ঠ উপদেষ্টা, আপনার প্রতি ইয়াং স্টেজের খুব বেশি আগ্রহ। সেক্ষেত্রে বলবো, যখন উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করা হয়, স্পোর্টসটা কি স্পেসিফিক আপনি চেয়ে নিয়েছিলেন নাকি আপনাকে সবাই মিলে এটা নেওয়ার জন্য দায়িত্ব উৎসাহ দিয়েছিলেন? এটা কালেকটিভ ছিল আমি বলবো। আমি আসলে সেভাবে ভাবিনি যে কোনটা নিব বা করবো। তো আমি শেষে ভেবেছিলাম যে যুব ক্রীড়া নেওয়া যেতে পারে এবং বাকিদেরকে আমি জানাইনি যারা আমাদের সিলেকশনের কাজটা করছিল, কিন্তু তারপরেও তারাও বুঝে নিয়েছেন এবং আমাকে বলেছেন যে তুমি যুব ক্রীড়াটা নাও, এটা তোমার কাজের জায়গা হতে পারে। এবং আমি এখানে এসে যেটা বুঝতে পেরেছি, মোটামুটি এই জায়গাটাতে আমি কাজ করতে কমফোর্ট এবং একই সাথে শ্রম কর্মসংস্থান একটা বড় দায়িত্ব। দেশের প্রায় 7,30,00,000 শ্রমিকদেরকে নিয়ে আমরা কাজ করি। মোটামুটি দুইটা জায়গাতেই কাজ করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং এই দুইটা জায়গাতেই আসলে যুবকদেরকে নিয়ে এবং একই সাথে শ্রমিকদেরকে নিয়ে কাজ করার যে সুযোগটা পেয়েছি, আশা করি সেটা বাস্তব। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে নিজেকে কোথায় দেখলে আপনি মনে করবেন যে ক্রীড়াঙ্গনের জন্য আপনি সফল একজন ব্যক্তি ছিলেন? নিজেকে কোথায় দেখলে এটা মনে করার সুযোগ নেই। আসলে ক্রীড়াঙ্গনকে একটা ভালো অবস্থানে যদি দেখি, আমরা মনে করি যে ওভারনাইট তো পরিবর্তন করা সম্ভব না, তবে পরিবর্তনের শুরুটা আমরা করে দিয়ে যেতে পারি, কাঠামোগত সংস্কারগুলো করে দিয়ে যেতে পারি, যার রেজাল্টটা হয়তো আজকে আসবে না, হয়তো আজ থেকে 4-5 বছর পরে কিংবা তারও পরে আসবে, তবে সেই শুরুটা যদি করে দিয়ে যেতে পারি এবং ভবিষ্যতে যদি সেই রেজাল্টগুলো আসে, তাহলে মনে করব যে আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সমাজে। ধন্যবাদ।